প্রিয় শিক্ষার্থী, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাস হচ্ছে পরিমাণগত রসায়নের উপরে অষ্টম ক্লাস। তো আগের 7টা ক্লাস আশা করি তোমরা খুব ভালোভাবেই করেছো। তো গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আবার আরো কিছু ম্যাথস দেখাবো আমরা, যে ম্যাথসগুলো থেকে উদ্দীপক আসতে পারে বিভিন্নভাবে। অ্যাসিড এবং ক্ষারের প্রশমন বিক্রিয়া রিলেটেড কিছু অঙ্ক, এবং তার সাথে যদি সময় থাকে আমি চেষ্টা করব একদম বোর্ডে কিভাবে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো দেখানো, এবং প্রশ্নগুলোর খুঁটিনাটি বিষয়গুলো কি, যে তোমার কোন কোন বিষয় সম্পর্কে, অর্থাৎ আমরা এর আগে যে 7টা ক্লাস করেছি সেই 7টা ক্লাসে আমার কোন কোন টপিকগুলো যদি তোমরা জানো বা ভালোভাবে তোমাদের ধারণা থাকে বা জানা থাকে, অথবা ক্লাসগুলো ভালোভাবে করে থাকো, তোমাদের মাথায় থাকে বিষয়গুলো, সেই ক্ষেত্রে তুমি কিভাবে উদ্দীপকগুলো ধরতে পারবা। অর্থাৎ আবার বলি যে কোন কোন বিষয়গুলো তোমার মাথায় থাকলে বোর্ডের প্রশ্নের উদ্দীপকগুলো ধরতে সুবিধা হবে, এবং আমি সেই টপিকগুলো তোমাদের পড়িয়েছি কিনা সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব যদি সময় থাকে। তো চলো আজকে আমরা কয়েকটা অঙ্ক করি এবং তার সাথে কিছু প্রশ্ন সলভ করার চেষ্টা করব আমরা। শিক্ষার্থীরা দেখো যে গত দুইটি ক্লাসের ধারাবাহিকতায় আজকে আবার ওই ম্যাথস নিয়ে আসছি, কারণ তোমাদের বলছে যে এত বেশি ম্যাথস এই চ্যাপ্টারে, প্রায় তুমি যদি এক একটা বই দেখো প্রায় 150-200 এরকম ম্যাথস আছে পুরো চ্যাপ্টার মিলে। তো অনেক ম্যাথস করতে হবে। আমি ডিফারেন্ট টপিকগুলো তুলে ধরার চেষ্টা করেছি। তো তার ধারাবাহিকতায় দেখো যে আজকে যেটি করব সেটা হচ্ছে যে ক্ষার। এইখানে আজকের টপিক হচ্ছে, দেখো একটা ক্ষার দ্রবণ, ক্ষারের সাথে তোমার এটাকে প্রশমিত করতে ক্ষার প্লাস কি বলছে যে অজ্ঞাত ভরের এক টুকরা এমজি কে HCl দ্রবণের মধ্যে যোগ করা হলো, তার অতিরিক্ত অ্যাসিড। তার মানে ক্ষার প্লাস ধাতু, এর আগে আমরা দেখেছিলাম এটার বিপরীতে ভার্সেস অ্যাসিড, ক্ষার প্লাস ধাতু ভার্সেস অ্যাসিড। তার মানে এর আগে আমরা দেখছিলাম যে একটা অ্যাসিডের সাথে দুইটা ক্ষার, বা একটা ক্ষারের সাথে দুইটা অ্যাসিড, বাট তার মাঝে আবার একটা ক্ষার এবং তার সাথে আবার কোনো ধাতব অংশ থাকতে পারে, ধাতুর টুকরা থাকতে পারে। সেই ক্ষেত্রে কিভাবে আমরা সমাধানটা করব, তাহলে আজকের টপিক হচ্ছে কি অ্যাসিড ভার্সেস ক্ষার প্লাস ধাতু। অঙ্কটা আবার দেখি যে অজ্ঞাত ভরের এক টুকরা এমজিকে, ম্যাগনেসিয়ামকে 100 ml 0.5 m দ্রবণের মধ্যে যোগ করা হলো, সেটা প্রশমিত হলো না। এটাকে প্রশমিত করতে, অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করতে 5% W/V, দেখো 5% পার্সেন্টেজে দেয়া আছে, তার মানে বুঝতেই পারতেছো এটাকে আমার মোলারিটিতে কনভার্ট করতে হবে, এটা আমার কাজে লাগবে। দ্রবণের 5 ml আয়তনের প্রয়োজন পড়লো আরো, তাইলে ম্যাগনেসিয়াম টুকরার ভর কত। এখন দেখো এইখানে উদ্দীপকটা এইভাবে হইতে পারে, খেয়াল করো আমি বোর্ড প্রশ্ন কিভাবে হইতে পারে। দেখো যে পাত্র দিয়ে ধরে নিলাম আমি এমজি টুকরা, এইভাবে ধরো যে তীর চিহ্ন দেয়া মানে এই দ্রবণের মাঝে যোগ করা হবে 100 ml 0.5 m HCl, এটা ধরো এ পাত্র। অনুরূপভাবে বি পাত্রে দেয়া আছে 5% W/V সোডিয়াম কার্বনেট 5 ml। এটা হচ্ছে যে ধরো ইনফরমেশনগুলো এখানে দেয়া আছে, এটা বি পাত্রে। এখন তোমার গতে বললো, এই দুইটার ইনফরমেশন থেকে গতে বললো যে বি পাত্রে, আমি বলছি গতে বেশিরভাগ ক্ষেত্রেই কনভার্সন থাকে, তাহলে বি কে W/V, এই বি কে বি পাত্রের যে ঘনমাত্রা বা এটাকে মোলারিটিতে প্রকাশ করো। বি পাত্রে কিসে দেয়া আছে, মোলারিটিতে প্রকাশ করো। তার মানে W/V পার্সেন্টেজে দেওয়া আছে। আরো যদি তোমার সাথে ঝামেলা বলতে চাই, আরো জটিল করতে চাই, তাহলে এখানে W/V না দিয়ে W/W বা V/V দিতে পারে। সেই ক্ষেত্রে আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকবে, সেটাকে মোলারিটিতে কনভার্ট করতে হবে। তবে এই মোলারিটিটা আমার কাজে লাগবে, কোথায় কাজে লাগবে, এই ঘতে কাজে লাগবে। এবং ঘতে তোমার প্রশ্ন থাকলো যে এ দ্বারা পূর্ণ প্রশমিত হলে, এ দ্বারা বি প্রশমিত হলে, প্রশমিত মানেই পূর্ণ প্রশমিত, এ দ্বারা বি যদি পূর্ণ প্রশমিত হয় তাহলে এমজি ম্যাগনেসিয়াম টুকরার ভর কত, ম্যাগনেসিয়াম টুকরার ভর কত। এটা হচ্ছে ঘতে ধরো উচ্চতর দক্ষতায় প্রশ্ন থাকলো। এখন আসো আমরা যদি গ সলভ করতে যাই, তাহলে গতে আমি বলছি যে সি ইকুয়াল টু কি 1000 W/MB, এটা আমরা জানি যে পার্সেন্টেজ থেকে মোলারিটিতে নেওয়ার সূত্র। তাহলে এখানে আমরা যদি মান বসাইলে 5%কে এটাকে কনভার্ট করলে আসবে 0.4717 m। এটা আবার আমার ঘতে কাজে লাগবে। তাহলে 5%, তার মানে ডাব্লিউ হচ্ছে 5, এবং এই যে ডাব্লিউ 5, আবার ভি হচ্ছে 100 ml, আর আণবিক ভর তো জানোই 106, এটাকে দিয়ে আমরা করতে পারবো। এখন দেখো ঘতে যদি আমি সমাধানটা করতে যাই, ঘতে তাহলে যে মোলারিটিতে ঘনমাত্রা এটা তো আমার বের করাই আছে। সেই ক্ষেত্রে দেখো কি বলছে যে ম্যাগনেসিয়াম টুকরার ভর কত। এখন মনোযোগ দিয়ে দেখো, এখানে অঙ্কে এই ধরনের আরেকটা অঙ্ক আমি দেখাবো এবং তার সাথে সেটা SW দিব।
তাহলে HCl এর যে 0.5 m, এই 0.5 m দুই ধাপে প্রশমিত হলো। এক ধাপে হচ্ছে ম্যাগনেসিয়াম টুকরার সাথে কিছুটা বিক্রিয়া করলো। এখন ম্যাগনেসিয়াম টুকরার ভর যেহেতু আমরা জানি না, সুতরাং এই ম্যাগনেসিয়াম টুকরার ভর যেহেতু জানি না, সুতরাং ম্যাগনেসিয়াম টুকরা কতটুকু এই 0.5 থেকে কতটুকু HCl কে প্রশমিত করলো সেটা বের করা পসিবল না। তাহলে পিছন থেকে শুরু করতে হবে, অর্থাৎ এই 5%, দ্যাট মিনস এত এম সোডিয়াম কার্বনেটের 5 ml কতটুকু HCl কে প্রশমিত করলো সেটা আগে আমরা বের করব কতটুকু ঘনমাত্রার, দেন বাকি ঘনমাত্রাটা ম্যাগনেসিয়াম দ্বারা প্রশমিত হবে। সেই ক্ষেত্রে সেইখান থেকে আমরা এমজি এর ভর বের করবো। তাহলে নিচের অংশটা মানে পরের অংশটা আমরা আগে করবো, যে সোডিয়াম কার্বনেটের সাথে, দেখো সোডিয়াম কার্বনেট এর সাথে যদি করি তাহলে 2HCl, সোডিয়াম কার্বনেট 2HCl, এখানে উৎপাদ হচ্ছে তোমার 2NaCl প্লাস পানি প্লাস CO2, জানো কমন রিয়াকশন এইগুলা। তাহলে 2NaCl প্লাস পানি প্লাস CO2 আছে। এইখান থেকে যদি আমরা কতটুকু ঘনমাত্রার HCl বিক্রিয়া করলে আমরা বের করতে যাই, তাহলে এখানে সূত্র দেখো VASANB ইকুয়াল টু VBSBNA। এখন মানগুলো যদি বসাই, VA অ্যাসিডের আয়তন কত, 100 ml, 100 ml অ্যাসিড। এখন অ্যাসিডের ঘনমাত্রা এটাই আমাকে বের করতে হবে। VB ক্ষারের আয়তন কত, 5 ml। দেখো যে এখানে বলা আছে যে 5 ml এটা বিক্রিয়া করলো, এবং ক্ষারের ঘনমাত্রা হচ্ছে যে এই যে দেখো 0.4717 m, এটা আমরা জানি। Na হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা কত, 2, এবং NB হচ্ছে ক্ষারের মোল সংখ্যা কত, 1। ঠিক আছে, তাহলে এস এটা বের করতে হবে কতটুকু অ্যাসিডের মোল সংখ্যা এখানে বিক্রিয়া অংশগ্রহণ করলো। তাহলে এখান থেকে যদি আমি এস এ বের করি, এস এর মানগুলো বসাই, মানগুলো বসাইলে এস এর মান আসবে তোমার 0.04717 m। তার মানে এতটুকু ঘনমাত্রার HCl বিক্রিয়া করলো কার সাথে, সোডিয়াম কার্বনেটের সাথে, আর বাকিটুকু বিক্রিয়া করলো কার সাথে, ম্যাগনেসিয়ামের সাথে। তাইলে এমজি এর সাথে বিক্রিয়া করে, এরপরে আমরা লিখবো এমজি এর সাথে বিক্রিয়া করে, এমজি এর সাথে বিক্রিয়া করে হলো তোমার 0.5 m ছিল, এই যে টোটাল প্রাথমিকভাবে ছিল 0.5 m, তাহলে 0.5 মাইনাস 0.04717, তাহলে এইটুকু হচ্ছে মানে যতটুকু সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করলো তার বাকি অংশটা হচ্ছে বিক্রিয়া করবে ম্যাগনেসিয়ামের সাথে, তাহলে 0.45283 m এইটুকু অংশ হচ্ছে বিক্রিয়া করবে। মানে এইটুকু ঘনমাত্রার, আয়তনটার তো কোনো ফ্যাক্টর না, আয়তন ফ্যাক্টর না, তোমার এই ঘনমাত্রাটা ফ্যাক্টর। যে এই ঘনমাত্রার তোমার এই অংশটুকু বিক্রিয়া করলো সোডিয়াম কার্বনেটের সাথে, দেখো 0.5 m এর এতটুকু সোডিয়াম কার্বনেট, এবং 0.5 থেকে বাদ দিলে বাকিটুকু বিক্রিয়া করলো ম্যাগনেসিয়ামের সাথে। এখন দেখো ম্যাগনেসিয়ামের সাথে যে বিক্রিয়াটাই হলো, সেই বিক্রিয়ায় যদি আমরা লিখি ম্যাগনেসিয়াম প্লাস 2HCl সমতা সহ, এইখানে উৎপাদ হবে MgCl2 প্লাস H2। যেহেতু ভর বের করতে হবে ম্যাগনেসিয়ামের, তাহলে সবগুলোর ভর নেই। ম্যাগনেসিয়াম হচ্ছে এখানে 24 পারমাণবিক ভর যদি ধরি, আর 2 ইন্টু 36.5 মানে 73। তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি যে 73 গ্রাম HCl এর সাথে ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 24 গ্রাম। এখন আসো এই যে ঘনমাত্রা যে 100 ml, আর এই যতটুকু ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করছে 0.45283 m HCl এর ভর, তাহলে 100 ml এবং 0.45283 এটার ভর W ইকুয়াল টু কত হবে, W ইকুয়াল টু কত হবে, SMV বাই 1000। তাহলে SMV বাই 1000 সূত্রটা যদি বসাই তাহলে কত হবে, 1.653 গ্রাম। সূত্র যদি বসাই তাহলে এত হবে। তো এই পরিমাণটাই হচ্ছে যে HCl এই পরিমাণ বিক্রিয়া করলো ম্যাগনেসিয়ামের সাথে। তাহলে ম্যাগনেসিয়াম এখন যদি আমরা তুলনা করি এখান থেকে, যে 73 গ্রাম HCl বিক্রিয়া করে, যেহেতু আমরা জানি যে বিক্রিয়ার যে স্ট্যান্ডার্ড আণবিক ভর, সেখান থেকে আমরা তুলনাটা আসবো যে বিক্রিয়া করে 24 গ্রাম mg এর সাথে, 24 গ্রাম mg এর সাথে একে কত, এবং 1.653 গ্রাম HCl এটা বিক্রিয়া করে কত গ্রাম mg এর সাথে, এটাই হবে অ্যান্সার। 1.653 ডিভাইডেড বাই 73, এটার অ্যান্সার হবে 0.5436 গ্রাম। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে ম্যাগনেসিয়াম টুকরার ভর হচ্ছে 0.5436। তাহলে আমরা প্রথমে কি করলাম, বিক্রিয়া যেহেতু দুইটা অংশ, একটা অংশ আবার বলতেছে যে HCl এর এই পরিমাণটা দুই ভাগে বিক্রিয়া করলো, এক ভাগ হচ্ছে ধাতুর সাথে ম্যাগনেসিয়ামের সাথে, আর এক ভাগ হচ্ছে ক্ষার সোডিয়াম কার্বনেটের সাথে। বাট ধাতুর পরিমাণ যেহেতু দেয়া নাই, সুতরাং এই ধাতুর সাথে কতটুকু 0.5 এর কোন অংশটুকু বিক্রিয়া করলে এটা আমার পক্ষে বের করা সম্ভব না। এই জন্য আমরা লাস্টের অংশটা আগে করছি, যে 5% 5 ml সোডিয়াম কার্বনেট এর সাথে যে বিক্রিয়া করছে, 5% কে মোলারিটিতে করছে, এর সাথে কত ঘনমাত্রা অ্যাসিড বিক্রিয়া করছে, দেখো অ্যাসিডের ঘনমাত্রা বের করছি। তাহলে 0.5 থেকে এটা যদি বাদ দেই, 0.5 থেকে যদি বাদ দেই, তাহলে বাকি অংশটা কারণ এখানে দুইটার সাথে বিক্রিয়া করে পূর্ণ প্রশমিত হয়েছে। তাহলে সোডিয়াম কার্বনেটের সাথে যেটা বিক্রিয়া করছে তার বাকি অংশই যে অংশটা ম্যাগনেসিয়ামের সাথে, এখন ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করলাম, যেহেতু ম্যাগনেসিয়ামের ভর বের করতে হবে, তাহলে ভর আমরা বের করলাম। স্বাভাবিক বিক্রিয়ার রেশিও যে 24 এর সাথে 73, তাহলে 73 এর সাথে বিক্রিয়া করে 24,
আর এই যে যে আয়তন এবং ঘনমাত্রা যেটা এমজি এর সাথে বিক্রিয়া করছে সেই এইচসিএল এর ভর কত, তাহলে এই অংশটা কতটুকু এমজি কে প্রশমিত করতে পারে, তার মানে এমজি এর টুকরার ভর এটা ছিল। তাহলে এটাই হচ্ছে যে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আমি কিন্তু অঙ্কটা দুইবার রিপিট করছি, প্রথমে একবার ধীরে সুস্থ করছি, আবার পুরো প্রসেসটা রিপিট করছি। এখন দেখো একটা এইচডব্লিউ এটা করবা, এটাও হচ্ছে যে তোমার H2SO4, তার মানে H2SO4 কে প্রশমিত করতে H2SO4 ভার্সেস জিঙ্ক প্লাস সোডিয়াম কার্বনেট, এইখানেও তোমার দুইটা লাগলো। ঠিক আছে, তাহলে একটা অ্যাসিড ভার্সেস ক্ষার এবং ধাতু। দেখো এইখানে পুরো অঙ্কটা যে 200 সিসি H2SO4 এর দ্রবণে এত গ্রাম জিঙ্ক দ্রবীভূত করা হলো, এইখানে আবার ওই ধাতুর ভরটা দেয়া আছে। আচ্ছা, এই দ্রবণকে সম্পূর্ণ প্রশমিত করতে, মানে এইখানে পূর্ণ প্রশমিত হয় নাই, আরো 50 সেন্টিমিটার কিউব 0.1 m সোডিয়াম কার্বনেট যোগ করা হলে এর ঘনমাত্রা কত। তাহলে এই ক্ষেত্রে আবার পিছন থেকে করতে হবে না, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে তুমি জিঙ্কের সাথে কতটুকু H2SO4 বিক্রিয়া করে তার ঘনমাত্রা কত, এবং সোডিয়াম কার্বনেটের সাথে কতটুকু বিক্রিয়া করে তার ঘনমাত্রা কত। তাহলে দুইটা ঘনমাত্রা যোগ করলে H2SO4 এর, মানে এইখানে আগের অঙ্কে আমরা আগে করছিলাম ক্ষারের তারপরে ধাতু, বাট এইখানে ওই ঝামেলার দরকার নেই, কারণ হচ্ছে ধাতুর পরিমাণ দেয়া আছে। তাহলে এত গ্রাম জিঙ্ককে প্রশমিত করতে আমরা বিক্রিয়া করব কতটুকু H2SO4 লাগে, দেন তার মোলারিটি বের করব। আবার এই বাকি অংশ যা থাকবে তার সাথে প্রশমন হলো, তার মানে সোডিয়াম কার্বনেটের এত সেন্টিমিটার কিউব এত এম দ্বারা কতটুকু এম, মানে অ্যাসিডের ঘনমাত্রাটা কত হয়, আয়তন এটাই থাকবে। তাহলে আগের ঘনমাত্রা যতটুকু জিঙ্কের সাথে বিক্রিয়া করছে এবং পরে সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করছে যে ঘনমাত্রা, এই দুইটা ঘনমাত্রা যোগ করলে এটার অ্যান্সার আসবে। আশা করি তোমরা পারবা এটা, না পারলেও চেষ্টা করবা, ভিডিওটা বারবার দেখবা, আমার কথাগুলো হিন্টসগুলো আবার শুনবা, শোনার পরে তুমি চেষ্টা করবা বারবার যে তুমি করতে পারো কিনা, সমস্যা হলে অবশ্যই আমাকে দেখাবা। দেখো আরেকটা প্যাটার্নের অঙ্ক নিয়ে এসেছি। এখানে কয়েক ধরনের দ্রবণ আছে। এখানে 50 সেন্টিমিটার কিউব 0.1 m ইথানোয়িক অ্যাসিড, HCl এবং H2SO4 এবং HNO3, এরকম চারটা অ্যাসিডকে একত্রে মিশ্রিত করা হলো। মিশ্রিত দ্রবণটিকে সম্পূর্ণ প্রশমিত করতে কত আয়তন 1 m সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। তাহলে চারটা অ্যাসিড, আমি বলছি এর আগে দুইটা ছিল, তো আমি আগেই বলছি যদি একাধিক অ্যাসিড থাকে বা একাধিক ক্ষার থাকে অবশ্যই সবগুলোকে একটাতে কনভার্ট করতে হবে। তবে এখানে দুইটা কথা আছে, এরকমও থাকতে পারে যে ধরে নাও এই অ্যাসিডটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, অথবা কে এর মান দেয়া থাকতে পারে, আমি অবলিক দিছি, মানে যে কোনো একটা থাকতে পারে। তো ধরে নাও সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, তার মানে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, এই জন্য বলছে ধরে নাও, কারণ বাকিগুলো যেহেতু সম্পূর্ণরূপে বিয়োজিত হয় তো আমরা ধরে নেই এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। যদি হয় সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব এই চারটা অ্যাসিডকে একটাতে কনভার্ট করার। তাহলে একটা বলতে আমি বলছি যে HCl থাকলে চেষ্টা করবো, HCl যেহেতু এর ক্ষারকত্ব এক ক্ষারকত্বের গুলোতে কনভার্ট করা ভালো। HNO3 তেও লিখতে পারো, একটা লিখলেই হয়, এটা কোনো প্রবলেম না। তাহলে দেখো সলিউশনে গিয়ে আমি প্রথমে এই অংশটা করতেছি, ধরে নেই সম্পূর্ণরূপে বাকিগুলোর মতো একই রকম, আর যদি সম্পূর্ণ বিয়োজিত না হয় তাইলে কি হবে সেটা পরে আসতেছি। 0.1 m, এটাকে যদি আমরা সবগুলোকে 1 m এ কনভার্ট করবো এবং HCl এর ক্ষারকত্বও এক। সুতরাং এই যে এর আগে ক্রিকেটের উদাহরণ দেখলাম যে একজন বলারকে রিপ্লেস করতে গেলে একজন বলারই লাগে, কারণ বলারের ক্ষমতা এক আর একজন বলারের ক্ষমতা এক, কিন্তু একজন অলরাউন্ডারকে রিপ্লেস করতে গেলে একজন বলার লাগে একজন ব্যাটসম্যান লাগে, এরকম। তাহলে এর ক্ষারকত্ব এক, আবার HCl এর ক্ষারকত্ব এক, তাহলে এটা আয়তন ঘনমাত্রা গুণ করলে এটা হবে 5 সেন্টিমিটার কিউব 1 m। আমি এটাকে সরাসরি যদি HCl লিখি কোনো সমস্যা নেই, কারণ এটা আর এটার শক্তিমাত্রা একই। আর 40 সেন্টিমিটার কিউব 0.5 m HCl, এটাকে লেখা যায়, এটা 20 সেন্টিমিটার কিউব 1 m HCl। আমরা এর 20 কিভাবে আসলো 40 থেকে, এটা কিন্তু এর আগের লেকচারগুলোতে দেখাইছি, এত সময় নেই, আমি বারবার একই জিনিস রিপিট করতে পারবো না। এরপরে দেখো 30 সেন্টিমিটার কিউব 0.3 m H2SO4, এইখানে কথা আছে, এটা প্রথমে হবে, এটা গুণ করলে 9 সেন্টিমিটার কিউব 1 m H2SO4, কিন্তু আমি আগেই বলছি যে এটাকে যদি HCl এ কনভার্ট করি এটাকে 2 দিয়ে গুণ করা লাগবে, তাহলে এটা হবে 18 সেন্টিমিটার কিউব 1 m HCl, ডাবল হয়ে যাবে যেহেতু এর শক্তিমাত্রা এক, এটা শক্তিমাত্রা 2। এবং আরেকটা আছে HNO3, তাহলে 20 সেন্টিমিটার কিউব 0.2 m HNO3, এটাকে যদি আমরা করি তাহলে এটা হবে তোমার 4 সেন্টিমিটার কিউব, যেহেতু HNO3 এটাও HCl এর সমতুল্য, মানে একই, এটার ক্ষারকত্ব এক, HCl এর ক্ষারকত্ব এক, তাহলে 1 m HCl। এখন দেখো চারটা HCl হলো, মানে আমি চারটাকে HCl এ কনভার্ট করলাম, এই চারটা যদি যোগ করি তাহলে কত হয় 22 42 আর 5 47, তাহলে 47 সেন্টিমিটার কিউব 1 m HCl। এখন আমরা চারটার জায়গায় বলতে পারি যে 47 সেন্টিমিটার কিউব 1 m HCl কে প্রশমিত করতে সোডিয়াম হাইড্রোক্সাইড এত ঘনমাত্রা হলে কত আয়তন প্রয়োজন। তাহলে খুব সুবিধা যে এটাকে আমরা, এটা যদি বিক্রিয়া করি, দুনিয়ার সবচেয়ে সহজ রিয়াকশন NaCl প্লাস H2, এটাকে যদি সূত্রে আমরা অ্যাপ্লাই করি তাহলে কি VA SA = VB
এসবি, তাহলে ভিএ অ্যাসিডের আয়তন কত 47 সেন্টিমিটার কিউব, অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে যে 1m, ক্ষারের ঘনমাত্রা হচ্ছে 1m, তাহলে ক্ষারের আয়তনটা কত হবে ভিবি, এখানে ভিবিও হবে একই যেহেতু ঘনমাত্রা, এটা হবে 47 সেন্টিমিটার কিউব বা এটাই হবে অ্যান্সার যে এটাকে। তার মানে আমার মূল জায়গাটা হচ্ছে যে এখানে চারটাকে একটাতে কনভার্ট করা লাগলো, ঠিক আছে। এরপরে বাকিটুকু সহজ, আমি আয়তন ঘনমাত্রা সূত্র দিয়ে টাইট্রেশন সূত্র এনএ এনবি এখানে 1, আমি এখানে লিখি নেই এনএ আর এনবি 1, এই জন্য দেই নেই, তোমরা দিয়ে নিও, সমস্যা নেই। আচ্ছা এখন দেখো, যদি এটা আমরা ফার্স্ট পেপারের 4th চ্যাপ্টারে শিখছি, যদি মৃদু অ্যাসিড হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কিভাবে বের করা যায় কে এ দিয়ে। তাহলে এটা আমরা করব, যেহেতু যদি সম্পূর্ণরূপে বিয়োজিত না হয় আমরা ধরি এবং কে দেয়া থাকে, তাহলে CH3 COOH এর ক্ষেত্রে যদি এর হাইড্রোজেন আয়ন মানে বিয়োজিত কতটুকু বিয়োজিত হয়, বিয়োজিত হলে কতটুকু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করে, এটা হচ্ছে √K × C। এটা আমরা আগেই শিখছি। কিভাবে সূত্র আসলে এটা ব্যাখ্যা করার মতো সুযোগ নাই এখানে, কারণ এটা ফার্স্ট পেপারে 4th চ্যাপ্টারে শিখছি। এটা হচ্ছে K × C টা হচ্ছে যে এর ঘনমাত্রা আসলে কত ছিল এই যৌগের 0.1m × 0.1 এম, তাহলে এটা করলে এইখানে হচ্ছে যে এম দেওয়ার দরকার নেই, তাহলে এটার ঘনমাত্রা আসবে তোমার 0.0067, এটা আসবে হচ্ছে এটার ঘনমাত্রা 0. এটা হবে না, দেখো এটার অ্যান্সার হবে হচ্ছে 0.001341 এম, এটা হবে হচ্ছে যেটার ঘনমাত্রা। এখন দেখো এটাকে যদি কনভার্ট করি, এই যে এই অঙ্কের ক্ষেত্রে দেখো, এই অঙ্কের ক্ষেত্রে এখানে যদি এই যে 0.1m না ধরে যেটা ঘনমাত্রা আসলে কতটুকু বিয়োজিত হয় এটা যদি ধরি তোমার 0.01341 যদি ধরি, তাহলে এই 50-এর সাথে এটা গুণ করলে এটা হয় 0.067 সেন্টিমিটার কিউব। তাহলে যদি সম্পূর্ণরূপে বিয়োজিত না হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এই তিনটার মতো করতে পারবো না। তাহলে এটার ঘনমাত্রা এই যে এইভাবে বের করে নিলাম যে এর ঘনমাত্রা বিয়োজিত হলে কত হবে, তাহলে 50 সেন্টিমিটার কিউব এত এম অ্যাসিড, তার মানে হচ্ছে আয়তন ঘনমাত্রা গুণ করলে হবে 0.067 সেন্টিমিটার কিউব 1m। তাহলে এখন যদি এই সেলগুলো যোগ করি, দেখো এখানে 20 আর 18 আর 4 22 42, আর এখানে 5 ছিল বলে 47 হয়েছিল, কিন্তু এখন 5-এর জায়গায় কত হলো, তাহলে এটা হবে 42.067 সেন্টিমিটার কিউব, এটা হবে অ্যাসিডের আয়তন এই যে এখানে 47-এর জায়গায়। তাহলে এখানে ক্ষারের আয়তনটাও যেহেতু 1m মিল আছে, তাহলে ক্ষারের এটাই অ্যান্সার হবে। মানে এটাকে প্রশমিত করতে এই সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু 1:1 এক মোলের সাথে এক মোল, আবার ঘনমাত্রা 1m দেওয়া আছে, সুতরাং আয়তনও সমান হবে যে 42.067, এটাকে প্রশমিত করতে ক্ষার দ্রবণের এই আয়তনও লাগবে। তাহলে আমরা দুইটা জিনিস দেখাইলাম, দেখো এটা হচ্ছে শুরুতে হচ্ছে অঙ্কটা, এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটার সাথে পরে অঙ্কের দেখো পুরো সমাধান। প্রথমে হচ্ছে যদি সম্পূর্ণরূপে বিয়োজিত হয় তাহলে 47 হবে অ্যান্সার, আর যদি সম্পূর্ণরূপে বিয়োজিত না হয় তাহলে আমার ওই অ্যাসিডের ঘনমাত্রাটা আমরা আলাদা করে বের করে নিয়ে সেই ওই আয়তন ওইটাই থাকবে, ওই ঘনমাত্রা দিয়ে সেটাকে 1m এ কনভার্ট করবো, আর বাকিগুলো আগের মতোই, কারণ এই প্রত্যেকটাই সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। এরপরে যোগ করে যেটা হবে 42.067m। আচ্ছা, এটা চলে গেল লাস্ট আরেকটা টপিক, এটাই হচ্ছে যে ম্যাথসের শেষ। এরপর আমরা বোর্ড কোশ্চেনে চলে যাব। দেখো HCl এর জলীয় দ্রবণে তোমার পিএইচ এর মান হচ্ছে এত, এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে পিএইচ দিয়ে অঙ্ক আসছে। এখন বলছে 200 ml HCl এর সাথে যদি 300 ml সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত করা হয়, তাহলে মিশ্রিত দ্রবণের পিএইচটা কত হবে। এখন দেখো অ্যাসিড এবং ক্ষার যেহেতু মিশ্রিত করা হয়েছে, সুতরাং অবশ্যই বিক্রিয়া করবে। অ্যাসিড এবং ক্ষার মিশ্রিত যেহেতু করা হয়েছে, বিক্রিয়া না করলে করার কোনো সুযোগই নাই। তার এখন একটা আরেকটাকে প্রশমিত করার পরে কতটুকু অবশিষ্ট থাকে সেটা বের করতে হবে। তার জন্য এখানে দেখো, এখানে আমরা যদি সলিউশনে যাই, তাহলে এখন পিএইচ থেকে আমাকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে হবে। দেখো পিএইচ এর সূত্র আমরা জানি -log H + = 2। তাহলে এখান থেকে যদি আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে যাই, তাহলে কি হচ্ছে যে log ইনভার্স -2, এটার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 0.01 আসবে। এখন দেখো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটাই আসলে মূলত HCl এর ঘনমাত্রা। কেন? কারণ হচ্ছে আমরা জানি HCl সম্পূর্ণরূপে আয়নিত হয়। তাহলে অন্যান্য অঙ্কের ক্ষেত্রে আমরা এইভাবে করছি যে এটার ঘনমাত্রা যদি 0.01 হয়, তাহলে HCl এর হাইড্রোজেন আয়নের মানে সম্পূর্ণরূপে বিয়োজিত হলে HCl এর ঘনমাত্রাও যা হবে এর ঘনমাত্রাও তাই হবে। তাহলে উল্টাটা আমরা করতে পারি যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 0.01, সুতরাং HCl এর ঘনমাত্রাও 0.01। আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ দেয়া আছে, দেখো NaOH এর পিএইচ কত দেয়া আছে 12। পিএইচ যদি 12 দেয়া হয় তাহলে পিওএইচ হবে 2, কারণ 14 থেকে বাদ দিলে, কারণ আমরা জানি এটা ফার্স্ট পেপারের 4th চ্যাপ্টারেই করছি, দুইটা মিলে 14, তাহলে এটা যদি 12 হয় এটা 2 হবে। সেখান থেকে অনুরূপভাবে আমি যদি OH এর ঘনমাত্রা বের করি, যে এই সূত্র এইভাবে করে, এটাও হবে 0.01।
এবং অনুরূপভাবে OH এর ঘনমাত্রাও হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। কেন? কারণ সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি বিয়োজিত করি NaOH কে বিয়োজিত করলে এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। তাহলে এর ঘনমাত্রা যা হবে OH এর ঘনমাত্রাও তাই হবে। আবার বিপরীতভাবে OH এর ঘনমাত্রা যা হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা একই হবে। তাইলে আমরা পেয়ে গেলাম সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাও 0.01 এবং HCl এর ঘনমাত্রাও 0.01। যেহেতু ঘনমাত্রা মিল আছে, ঘনমাত্রা যদি একই হয় তাহলে সেই ক্ষেত্রে আর ওই 1m এ কনভার্ট করার প্রয়োজন হয় না। এটা মনে রাখবা, ঘনমাত্রা যদি এক না হয় তাহলে আমরা 1m এ কনভার্ট করি, আর যদি একই হয় আর প্রয়োজন হয় না। এটাকে যদি আমরা বিক্রিয়া করি, দুনিয়ার সবচেয়ে সহজ রিয়াকশন, দেখো এটার 1 মোল তোমার HCl কে প্রশমিত করলে ইজ ইকুইভ্যালেন্ট 1 মোল, যেটা লিখবা বিক্রিয়া থেকে পাই, এটা লিখবা যে বিক্রিয়া থেকে পাই 1 মোল ইজ ইকুইভ্যালেন্ট 1 মোল, মানে এটাকে প্রশমিত করলে এটা। এখন দেখো মোল ইকুয়াল টু আমি কি বলছিলাম, আয়তন ইনটু ঘনমাত্রা। তাহলে এখানে প্রশ্নে দেয়া আছে, দেখো প্রশ্নে দেয়া আছে 200 ml HCl এবং 300 ml সোডিয়াম হাইড্রোক্সাইড, আর ঘনমাত্রা তো আমরা বের করলাম। তাহলে এখানে 200 ml 0.01 m HCl, ঘনমাত্রা এক থাকলে সেটা সাইলেন্ট থাকবে, সেটা নিয়ে কোনো কথা হবে না। এটাকে প্রশমিত করবে যেহেতু 1:1, তাহলে 200 ml কে প্রশমিত করতে এটাও 200 ml 0.01 m সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার হবে। ঠিক আছে, তাহলে যেহেতু আবার বলতেছি 1:1, এটা আমরা কোত্থেকে পেলাম, বিক্রিয়া থেকে পেলাম। তাহলে এটার মোল সংখ্যা যেহেতু সমান, সুতরাং 200 ml কে প্রশমিত করতে 200 ml লাগবে, আর ঘনমাত্রা যেহেতু সেমই আছে এটা সাইলেন্ট থাকবে, এটা নিয়ে কোনো কথা হবে না। সো 200 ml কে প্রশমিত করতে 200 ml, কিন্তু এখানে দেখো 300 ml সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড মূলত ছিল কত ml, 300 ml। তাহলে অতএব অতিরিক্ত থাকে, কোনটা অতিরিক্ত থাকবে, সোডিয়াম হাইড্রোক্সাইড অতিরিক্ত থাকে। 300 থেকে বাদ দিলে 300 মাইনাস 200 ইকুয়াল টু 100 ml, আর ঘনমাত্রা যা আছে ওইটাই থাকবে 0.01 m সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন প্রশ্ন চাইছে যে মিশ্র দ্রবণের পিএইচ কত হবে, কিন্তু কথা হচ্ছে যে এটা অবশিষ্ট থাকবে। আমরা এর আগে দেখছি 3 স্টেপের অঙ্ক, যে প্রকৃতি কি হয়, তারপরে ঘনমাত্রা, তারপরে পিএইচ। তাহলে পিএইচ বের করতে গেলে এটাকে আবার ঘনমাত্রা বের করতে হবে, এটার তোমার ঘনমাত্রা বের করতে হবে যে মিশ্রণের ঘনমাত্রাটা কত। এখন দেখো, কারণ আয়তন তো রিয়েল তো 100 ml না, আয়তন হচ্ছে এই 200 আর 300, আয়তন হচ্ছে 500 ml। আমি আগের একটা অঙ্কে বলছিলাম যে গাণিতিকভাবে শুধুমাত্র 100 ml এতটুকু অবশিষ্ট আছে বের করা যায়, কিন্তু ওই একটা পাত্রে 200-300 যখন নতুন আর একটা পাত্রে মিশাচ্ছি, মোট আয়তন 500ই হবে, ওইখান থেকে বাস্তবে 100 ml আলাদা করা পসিবল না। তাহলে এই মিশ্রণের ঘনমাত্রা হবে, মিশ্রণের দেখো মিশ্রণের ঘনমাত্রা হবে মূলত মোট আয়তনের সাপেক্ষে V1S1 = V2S2, এই সূত্র দিয়ে আমরা বের করবো। তাহলে এখানে S2 হবে, দেখো এখানে V1 হচ্ছে যে 100 ml যেটা অবশিষ্ট আছে, S1 হচ্ছে অবশিষ্ট ওইটার ঘনমাত্রা এত m, আর V2টা হচ্ছে মোট আয়তনে, যে 200 + 300 500 ml, মোট আয়তনের সাপেক্ষে ঘনমাত্রাটাই হবে তোমার মিশ্রণের ঘনমাত্রা। এখানে S2 হবে 0.002 m, এটা হবে S2। তাহলে মিশ্রণের ঘনমাত্রা মানে এটাই হচ্ছে ফাইনালি সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। এখন বলছে পিএইচ বের করো, তো তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আগেই বলছিলাম যে এটা সম্পূর্ণরূপে আয়নিত হয়, Na+ আর OH-, তাহলে এটা যেহেতু 0.002, তাহলে এটাও 0.002। তাহলে এইখান থেকে কি বের করা যাবে, OH এর ঘনমাত্রা থেকে POH বের করা যাবে, POH = কি -log OH-, তাহলে এটার মান বসাইলে এটা আসবে 2.6989, বাট আমাদের চাইছে কি পিএইচ, তখন 14 থেকে যদি 2.6989 বাদ দেয় তাহলে এটার অ্যান্সার হবে 11.30, এটাই হচ্ছে পিএইচ, এটাই হবে অ্যান্সার। তাহলে আমরা কি করলাম, প্রথমে দুইটার পিএইচ দেয়া আছে, পিএইচ থেকে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করলাম, যেটাকে বললাম HCl এর ঘনমাত্রা। আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ, সেখান থেকে পিওএইচ, দেন পিওএইচ থেকে OH এর ঘনমাত্রা, যেটা সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। এখন আমরা বিক্রিয়া করলাম, বিক্রিয়া করে দেখলাম 1 মোলের সাথে বিক্রিয়া করে 1 মোল, সুতরাং এটার 200 ml এর সাথে বিক্রিয়া করবে, এটা 200 ml, যেহেতু ঘনমাত্রা দুইটার সেম হয়ে গেল, সুতরাং এটাকে আর 1m এ কনভার্ট করার কোনো প্রয়োজন নাই। আমার মূল উদ্দেশ্য ছিল 1m এর আগে কেন কনভার্ট করছিলাম, মূল উদ্দেশ্য ছিল ঘনমাত্রা এক করা, তখন মূল সংখ্যার সাথে শুধু আয়তনকে আমরা তুলনা করতে পারবো, কারণ একটা রাশির সাথে দুইটা রাশির তুলনা করা সম্ভব না। তাহলে 200 ml কে প্রশমিত করতে 200 ml লাগলো, কিন্তু প্রকৃতপক্ষে অঙ্কে কত, 300 ml দেয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দেখো অতিরিক্ত থাকে 100 ml এত m সোডিয়াম হাইড্রোক্সাইড, বাট এই 100 ml তো আসলে রিয়েল আলাদা করা সম্ভব না, কারণ মোট আয়তন দুইটার মিশ্রণে 500 ml হয়ে গেছে। তাহলে 500 ml এর সাপেক্ষে ঘনমাত্রা মূলত কত, 0.002। তাহলে এটাই হচ্ছে প্রকৃত মিশ্রণে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, দেন সেটাই হবে OH এর ঘনমাত্রা, সেখান থেকে POH বের করছি, দেন পিএইচ বের করছি আমরা। ঠিক আছে, তো এই হচ্ছে আমার মোটামুটি বিভিন্ন প্যাটার্নের অঙ্ক। আশা করি তোমরা যতগুলো প্যাটার্নের অঙ্ক করলাম বুঝতে পারছো। এখন আমরা বোর্ড কোশ্চেনে চলে যাব। দেখো এর আগে আমি বিভিন্ন অঙ্ক থেকে কোশ্চেন তৈরি করে দেখাইছি, এখন দেখো বাস্তব কোশ্চেন। রাজশাহী বোর্ড 19 এরকম ABC পাত্র দিয়ে আসছে, এখানে দেখো একটা খাট, তার সাথে 2টা অ্যাসিড আছে, এবং বলছে আশা করি এইগুলো দেখো আমি অলরেডি করানো হয়ে গেছে। তাহলে কি কি ইনফরমেশন যেন আমরা করতে পারবো, কি বলছে, এ পাত্রের ঘনমাত্রা
কে 0.01 এম এ রূপান্তর করতে হবে। এখন আসলে এই পাত্রে ঘনমাত্রা কত আছে 0.05, তাহলে কি এটা বেশি এটা কম? ঘনমাত্রা কমানো মানেই দ্রবণ লঘুকরণ, তাইলে আমরা এটার অ্যান্সার করব, গতে অ্যান্সার করব দ্রবণ লঘুকরণ V1S1 = V2S2। এই সূত্র দিয়ে আমরা V2 এর মান বের করব। এখানে V1 হবে হচ্ছে 50 ml এত, আর V2টা বের করব S2 হবে এত। এখানে V2 হবে 2500 ml, বাট অ্যান্সার হবে যদি দ্রবণ লঘুকরণের ক্ষেত্রে হয় কতটুকু পানি যোগ করতে হবে, অ্যান্সার মানে পানি যোগ করতে হবে। পানি কতটুকু লাগবে V2 - V1, কারণ আগে থেকে তো 50 ml ছিলই, তাহলে অ্যান্সার হবে 2450 ml। এটাই হচ্ছে খুব সোজা গয়ের অঙ্ক। দ্রবণ লঘুকরণ মানেই হচ্ছে এই সূত্র, এবং প্রাথমিক আয়তন ইন্টু ঘনমাত্রা ইকুয়াল টু পরিবর্তিত আয়তন বের করতে হবে, তার ঘনমাত্রা এত। এটার অঙ্ক আমি আগের ক্লাসগুলোতে ফলো করব, অবশ্যই আমার করানো আছে, এবং একাধিক প্রায় 4-5টা প্যাটার্নের অঙ্ক করানো আছে দ্রবণ লঘুকরণ। এখন বলছে দেখো এই অঙ্ক অলরেডি আমরা করছি, আমি নতুন করে করব না, যে এবিসি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে প্রকৃতি কি হবে। তাইলে আমরা দেখবো যে এটা প্রকৃতি কি হবে। যদি পূর্ণ প্রশমিত হয়, এইটার সাথে এই দুইটা পূর্ণ প্রশমিত হয়, তাইলে প্রকৃতি নিরপেক্ষ হবে। আর যদি এই দুইটা মিলেও এটার সাথে না পারে, অর্থাৎ ক্ষার অবশিষ্ট থাকে, তাহলে ক্ষারীয় হবে। আর যদি অ্যাসিড অবশিষ্ট থাকে, তাইলে অ্যাসিডীয় হবে। তাইলে আমরা এখানে দেখবো যে আসলে পূর্ণ প্রশমিত হয় কি হয় না। তাহলে আমি একটু তাইলে করে দেই। দেখো এখানে যদি আমরা দেখো এটার অঙ্ক, তাহলে পূর্ণ প্রশমিত বি আর সি কে যদি একসাথে করি, তাহলে দেখো আগের মতো 20 ml 0.1 m H2SO4, এটাকে যদি আমরা HCl এ কনভার্ট করি, প্রথমে হবে 2 ml 1 m H2SO4, তারপরে হবে কি 4 ml 1 m HCl। এই ব্যাখ্যা অনেকবার দিছি। আর এদিকে হচ্ছে 40 ml 0.05 m HCl, এটাকে যদি 1 m এ কনভার্ট করি, তাহলে এটা হবে হচ্ছে তোমার 40-এর সাথে 0. এটাও 2 ml হবে, 2 ml 1 m HCl। তাহলে এই HCl দুইটাকে যোগ করলে হবে 6 ml 1 m HCl। তাহলে এখন প্রশ্ন হয়ে গেল যে এই দুইটা বাদে বি আর সি না হয়ে আমরা বলতে পারি 6 ml 1 m HCl এটাকে প্রশমিত করতে পারবে কিনা। আচ্ছা, সেটার জন্য একটা আরেকটাকে প্রশমিত করতে পারে কিনা। যেহেতু এটা 1 m এ আছে, তাহলে এটাকে আমরা 1 m এ কনভার্ট করি। 50 ml 0.5 m সোডিয়াম কার্বনেট, তাহলে যে মোল সংখ্যার সাথে তুলনা করতে সুবিধা হবে। এটা হবে হচ্ছে যে 25 ml 1 m, এটা সোডিয়াম কার্বনেটই থাক, সোডিয়াম কার্বনেট। এখন যদি আমরা বিক্রিয়া করি, দেখো সোডিয়াম কার্বনেট প্লাস 2 HCl, এটা বিক্রিয়া করলে 2 NaCl প্লাস CO2 প্লাস পানি। এটা যদি বিক্রিয়া করি, তাহলে দেখো এখানে 1 মোলের সাথে 2 মোল বিক্রিয়া করলো। আর এইখানে দেখো লিমিটিংটাকে বামে রাখতে হবে, এটা বারবার বলছি। তাহলে এইখানে দুইটা বিষয়, একটা হচ্ছে 6 ml আছে, একটা 25 ml। তাহলে কোনটা লিমিটিং, এটা আমরা মুখে মুখে হিসাব করতে পারবো। দেখো মুখে মুখে হিসাব করে আমি লিমিটিংটাকে বামে রাখবো। তুমি খেয়াল করো, 1 এর সাথে 2, সোডিয়াম কার্বনেট কত 1, HCl 2, তাহলে সোডিয়াম কার্বনেট কত আছে। আমি বলছি ঘনমাত্রা সমান হয়ে গেছে, যেহেতু এটা নিয়ে আর কোনো আলোচনা হবে না, সাইলেন্ট। তাহলে 1 এর সাথে 2, তাহলে 25কে প্রশমিত করতে এটা লাগবে 50, ডাবল। কিন্তু এটা কি আছে? নাই, কম আছে। তাহলে যা লাগবে তার থেকে কম থাকলে তাহলে এটাই লিমিটিং। এখন আমরা লিমিটিংটা বামে রেখে তাহলে উল্টাই লিখবা বিক্রিয়া থেকে পাই, এখানে বাংলায় লিখবা বিক্রিয়া থেকে পাই, তারপরে লিখবা 2 মোল HCl কে প্রশমিত করতে লাগে, সেটা না লিখে ইকুইভ্যালেন্ট 1 মোল সোডিয়াম কার্বনেট। হ্যাঁ, তাহলে 2 মোলকে প্রশমিত করতে 1 মোল, তাহলে অতএব 6 ml। যেহেতু মোলের সাথে আমরা আয়তন ঘনমাত্রা, তো ঘনমাত্রাটা সাইলেন্ট থাকবে। এটাকে প্রশমিত করতে 6 ml কে প্রশমিত, 2 এর জন্য 1, তাহলে 6 ml এর জন্য 6/2 অর্ধেক, তাহলে এত ml 1 m সোডিয়াম কার্বনেট, 2 এর অর্ধেক 1, তাহলে 6 এর অর্ধেক 3, তাহলে 3 ml 1 m সোডিয়াম কার্বনেট লাগবে। বাট সোডিয়াম কার্বনেট আছে কত 25 ml, তাহলে অতিরিক্ত থাকে। এখান থেকে প্রকৃতি নির্ণয় হয়ে গেল। তাহলে অতিরিক্ত থাকে কত, 25 থেকে 3 বাদ দিলে 22 ml 1 m সোডিয়াম কার্বনেট। তাহলে সোডিয়াম কার্বনেট যেহেতু অতিরিক্ত থাকে, তাহলে কি হবে, প্রকৃতি ক্ষারীয় হচ্ছে। কি হচ্ছে, প্রকৃতি ক্ষারীয় হচ্ছে। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল, ঘয়ের অ্যান্সার। এখন দেখো আরেকটা প্রশ্ন, এর পরের প্রশ্ন হচ্ছে তোমার যশোর বোর্ডের। এটা দেখো একটা স্ক্রিনে 40 ml ডেসিমোলার দ্রবণ MOH, M এর পারমাণবিক ভর দিয়ে দিছে। তো আমরা জানি যে পারমাণবিক ভর 39 বা 39.1 হচ্ছে পটাশিয়াম, তার মানে এটা হচ্ছে মূলত KOH দ্রবণ। সেটাকে আমরা নাইট্রিক অ্যাসিডের এত পার্সেন্ট, দেখো পার্সেন্ট মানে হচ্ছে এটাকে মোলারিটিতে কনভার্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এটা করি, তাহলে সেই ক্ষেত্রে এখন বলছে এটা একটা ঝামেলাপূর্ণ অঙ্ক। ঘ নাম্বার অঙ্কটা দেখো, প্রথমে গত বলছে লেখচিত্রের সাহায্যে উদ্দীপকের উপযুক্ত নির্দেশক। তাহলে উপযুক্ত নির্দেশক আমার 6th ক্লাসে সম্ভবত দেখো নির্দেশক নির্বাচন করাইছি। যদিও আমি ওইখানে তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষারেরটা দেই নাই, আমি ওই মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড মৃদু ক্ষার এইগুলো দিছি, বা দুইটাই মৃদু হলে। তাহলে এইখানে দেখো আমি দেখাই দেই যদি দুইটাই তীব্র হয়, কারণ এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডও তীব্র, আবার নাইট্রিক অ্যাসিডও তীব্র। তাহলে দুইটাই যদি তীব্র হয়, সেই ক্ষেত্রে তোমার আসলে গ্রাফটা কেমন হবে এবং কিভাবে আমি বের করব যে এখানে
যশোর বোর্ডের, তাহলে গ নাম্বার আমি মুখে বলে দিচ্ছি যে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়ায় সব ধরনের নির্দেশক ব্যবহার করা যায়, যেহেতু দুইটাই তীব্র। তাহলে কারণ এখানে কার্যকর পিএইচ পরিসর, আগের গ্রাফগুলো দেখবে আমি কিভাবে আঁকছিলাম, এখানে কার্যকর পিএইচ পরিসর 3 থেকে 10, এবং এই পিএইচ পরিসরে তোমরা দেখো আগে চিত্র দিছিলাম, আবার আমি চিত্রটা দিচ্ছি। চিত্র দিয়ে তারপরে হচ্ছে যে তোমাদের স্ক্রিনে দেখো চিত্রটা, যে এইখানে এই পরিসরে দেখো 3 থেকে 10-এর মাঝে সব ধরনের নির্দেশক বর্ণ পরিবর্তন করে। তাইলে আমাদের মেন বিষয় হচ্ছে যে কার্যকর পিএইচ পরিসরটা বের করতে হবে। আর এই কার্যকর পিএইচ পরিসরে যে সমস্ত নির্দেশক বর্ণ পরিবর্তন করে, প্রত্যেকটা নির্দেশককেই আমরা ওই প্রশমন বিক্রিয়ার জন্য উপযুক্ত নির্দেশক আমরা বলতে পারবো। ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে যে 3 থেকে 10। এখন আসো গ্রাফটা কি হবে দেখো। এখন যেহেতু তীব্র অ্যাসিড তীব্র ক্ষার একটা আরেকটা সম্পূর্ণরূপে প্রশমিত হয়, আর প্রশমন বিন্দুতে তোমার পিএইচ হওয়ার কথা 7, তো প্রশমন বিন্দুতে পিএইচ 7 হয়, কিন্তু এখানে একটা বিষয় আছে, প্রশমন বিন্দুর অতিক্রম করার সময় মানে ঠিক আগে এবং পরে মানে একটু এদিক ওদিক যদি হয়, মানে একদম এক্স্যাক্টলি প্রশমন 100% হয়তো অ্যাকুরেট নাও হইতে পারে। এই জন্য রেঞ্জটা ধরে 3 থেকে 10, যে প্রশমন বিন্দু অতিক্রম করার সময় এই রেঞ্জটা 3 থেকে 10-এর মাঝে থাকে, আর এই রেঞ্জে যে বর্ণ পরিবর্তন করবে সেই মূলত উপযুক্ত নির্দেশক হবে। এখন দেখো 2, 4, 6, 8, 10, 12, 14 পর্যন্ত হয় পিএইচ। এইখানে যদি আমরা দেই অ্যাসিড যদি এক্স ওয়াই অক্ষে থাকে, আর এক্স অক্ষে যদি ক্ষার থাকে, ক্ষার দ্রবণ, এটা আমরা কত ml, 10-20 ml। তাহলে তীব্র অ্যাসিড যেহেতু দেখো খুব জিরোর কাছাকাছি হবে, জিরোর কাছাকাছি থেকে আস্তে আস্তে গ্রাফটা উঠে হঠাৎ করে দেখো 3 থেকে 10 পর্যন্ত খারাপ হবে, যে এখানে তোমার পরিবর্তন হবে। এর আগেও দেখাইছিলাম, আগের গ্রাফগুলো খেয়াল করো, এই যে খাড়া অংশটা 3 থেকে 10, এটাই হচ্ছে তোমার কার্যকর পিএইচ পরিসর। এর মাঝে যে কোনো একটা বিন্দু হবে সমাপ্তি বিন্দু বা প্রশমন বিন্দু। ঠিক আছে, যে কোনো একটা পজিশনে প্রশমন বিন্দু হবে। এইভাবে তুমি গ্রাফটা আঁকবা, 3 থেকে 10 বা কোনো কোনো বইয়ে তোমার 2 থেকে 10 এরকম আছে, যাই হোক ওইটা প্রবলেম না। তাহলে এইখানে এই প্রশমন বিন্দুতে যে বা এই রেঞ্জের মাঝে যে বর্ণ পরিবর্তন করবে সেই হচ্ছে এই গ্রাফটা দিতে হবে, এবং সব ধরনের নির্দেশকের কথা লিখবা, কার্যকরী পিএইচ পরিসর, তার সাথে আমি বাংলা যে কথাগুলো বললাম এইগুলো লিখলেই মোটামুটি আমার এটা সম্পর্কে অ্যান্সার হয়ে যাবে। এরপরে বলছে ঘতে বলছে, খেয়াল করো এটা খুব গুরুত্বপূর্ণ, আসলে অনেক ঝামেলাপূর্ণ অঙ্ক। ঘতে বলছে যে উদ্দীপকের মিশ্রণে, দেখো এখানে মিশ্রণ, তার মানে হচ্ছে যে এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে নাইট্রিক অ্যাসিড এই মিশ্রণ, এবং এই মিশ্রণে তোমার আবার যদি আমরা যোগ করি ক্যালসিয়াম কার্বনেট, যদি ক্যালসিয়াম কার্বনেট যোগ করি, সেই ক্ষেত্রে তোমার মিশ্রণের প্রকৃতি, তার মানে এইখানে একবার বিক্রিয়া হচ্ছে, তার সাথে আবার ক্যালসিয়াম কার্বনেটের সাথে আবার আরেকটা বিক্রিয়া হবে আসলে। তো এটা খুব টাফ হয়ে যাবে অঙ্কটা। এখন দেখো প্রথমে আমরা এই দুইটার যদি করার চেষ্টা করি যে এই দুইটার মিশ্রণে কি অবশিষ্ট থাকে, দেখো ঘ, তার মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড, দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইড তার সাথে HNO3, এই দুইটার মিশ্রণে তোমার KNO3 তার সাথে H2O, এটার বিক্রিয়ায় আমাদের এখানে মোল সংখ্যা বের করতে হবে। দেখো KOH এর মোল সংখ্যা, KOH কত মোল আছে, কত মোল মানে হচ্ছে যে আয়তন যদি লিটারে হয়, আয়তন ইন্টু ঘনমাত্রা 0.1 m, এটা হবে 0.004 মোল। এটা আমরা মোল সংখ্যা বের করে এই অঙ্কটা করব, এবং HNO3 এর মোল সংখ্যাটা লিখবা এখানে। মোল সংখ্যা হচ্ছে 50 লিটারে নিতে হবে, 50/1000, আর ইন্টু 1.26, দেখো 1.26কে মোলারিটিতে 1.26% এটা করে নিতে হবে, কিছু নাই মানে W/V, এটাকে মোলারিটিতে ঘনমাত্রা নিলে আসে 0.2 m, এটা তুমি করে দেখবা। এটা আমি আগে একাধিকবার করাইছি, 0.2 করলে এটা আসে 0.01, এটা হচ্ছে মোল সংখ্যা। এখন এই দুইটার মাঝে আমরা যদি বিক্রিয়া করি, দেখি 1 মোলকে প্রশমিত করতে 1 মোল লাগে, তাহলে 1 মোল HNO3, 1 মোল KOH, এটা যেহেতু কম লিমিটিং, ইজ ইকুইভ্যালেন্ট 1 মোল HNO3, তাহলে এটাকে 1 মোল, তাহলে অতএব 0.004 মোল KOH ইজ ইকুইভ্যালেন্ট 0.004 মোল HNO3, তাহলে 0.004কে প্রশমিত করতে 0.004 লাগে, কিন্তু আছে তার থেকে বেশি 0.01, তাহলে অতিরিক্ত নাইট্রিক অ্যাসিড থাকে, অতিরিক্ত থাকে 0.01 মাইনাস 0.004, এটা দুইটা বিয়োগ করলে তোমার 0.006 এত মোল HNO3, এটা হচ্ছে অতিরিক্ত থাকে, কারণ 1 মোলের সাথে 1 মোল, তাহলে 0.004 এর সাথে 0.004ই হবে, কিন্তু প্রকৃতপক্ষে উদ্দীপক অনুযায়ী আছে 0.01, সুতরাং এটা হচ্ছে যে তোমার অতিরিক্ত থাকবে। এখন এটার সাথে কার বিক্রিয়া করতে বলছে, ক্যালসিয়াম কার্বনেট, দেখো তোমরা প্রশ্নে দেয়া আছে, ক্যালসিয়াম কার্বনেটের যদি বিক্রিয়া করি তাহলে কি হচ্ছে, ক্যালসিয়াম নাইট্রেট হচ্ছে সমতা সহ প্লাস পানি
প্লাস CO2, কিন্তু এইখান থেকে তোমার ক্যালসিয়াম কার্বনেট কতটুকু দেয়া আছে দেখো 0.25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দেয়া আছে। তাহলে 0.25 গ্রাম যদি ক্যালসিয়াম কার্বনেট যদি দেয়া থাকে, তাহলে ক্যালসিয়াম কার্বনেট যেহেতু এটা মোলে আছে, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা যদি আমরা বের করি, ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা ইকুয়াল টু 0.25। আমরা জানি যে কোনো ভরকে যদি আণবিক ভর এটার 100 দিয়ে ভাগ করলে তার মোল সংখ্যা বের হবে 0.0025 মোল। আচ্ছা, এখন দেখো তাহলে কতটুকু আছে, নাইট্রিক অ্যাসিড এতটুকু এবং ক্যালসিয়াম কার্বনেট এতটুকু, এই দুইটার মাঝে কোনটা লিমিটিং দেখো। এটাকে যদি ডাবল করা হয় তাহলে 0.0025, এটাকে ডাবল করলে তোমার হবে হচ্ছে 0.005 হবে আর কি এইখানে। তার মানে দেখো এটার 1 মোল, 1 মোলকে প্রশমিত করতে এটা 2 মোল লাগে, তাহলে এটার যতটুকু আছে এটাকে প্রশমিত করতে ডাবল লাগবে। এটা ডাবল করলে এটা হবে 0.005 হবে, 0.005 হবে। তাহলে লিমিটিং এটা যেহেতু, এটাকে আমরা বামে রাখবো যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া থেকে পাচ্ছি ইজ ইকুইভ্যালেন্ট 2 মোল HNO3, এটাকে প্রশমিত করতে 2 মোল লাগে, অতএব 0.0025 মোল ক্যালসিয়াম কার্বনেট, এটাকে প্রশমিত করতে এটা দ্বিগুণ 2 ইন্টু 0.0025 মোল কি লাগবে, HNO3 লাগবে। তার মানে এটা হবে 0.005 মোল HNO3 এইটা লাগবে, বাট আছে কত 0.006। তাহলে অতিরিক্ত কে থাকবে, অতিরিক্ত থাকবে হচ্ছে যে 0.006 মাইনাস 0.005 ইকুয়াল টু 0.001 মোল HNO3, এটা অতিরিক্ত। তাইলে কি বলছে এখানে, তোমার গাণিতিকভাবে বিশ্লেষণ করো মিশ্রণের কি হবে, মিশ্রণের প্রকৃতি কি হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে গাণিতিকভাবে বিশ্লেষণ করলাম, যেহেতু অতিরিক্ত থাকে HNO3, তাহলে মিশ্রণের প্রকৃতি কি হচ্ছে, অম্লীয় হচ্ছে। মিশ্রণের প্রকৃতি কি হচ্ছে, অম্লীয় হচ্ছে। তাহলে এটা হচ্ছে প্রশ্ন, আশা করি এটার স্ক্রিনশট নিবা এবং এটা নেওয়ার সাথে সাথে তুমি এই যে আমি পুরো অঙ্কটা এখানে করছি এবং টোটাল ডেসক্রিপশন দিছি, এই যে একটা স্ক্রিনশট তুমি নিতে পারো এবং তার পাশাপাশি দেখো আবার এই যে নিচের অংশে এই অংশটারও স্ক্রিনশট নিতে পারো। একটা স্ক্রিনে আসলো না, এই জন্য দেখো আবার দেখো যে উপরের অংশের স্ক্রিনশট এবং তার সাথে সাথে নিচের অংশের স্ক্রিনশট আমি কিভাবে করছি। আমি সবসময় বলছি যে আমি স্পষ্টই বলার চেষ্টা করি, যদিও একটু দ্রুত বলি, তা নাহলে দেখো অনেক সময় লেগে যায়। অলরেডি প্রায় 36-37 মিনিট ক্লাসটা হয়ে গেছে। সুতরাং এটা হচ্ছে যে বোর্ড কোশ্চেন, আমি যশোর বোর্ড 2 নম্বর যশোর বোর্ড শেষ করলাম 2 নম্বর প্রশ্ন। এরপর আরেকটা বোর্ড কোশ্চেন, এটা তোমাদের হচ্ছে যে HW দিব, এটা স্ক্রিনশট নিয়ে চিটাগাং বোর্ডে যদি তোমাদের বইয়ে আছে, তারপর এটা আমার কাজ। দেখো এই প্রশ্নটা তোমরা বাসায় করার চেষ্টা করবা, যদি কোনো সমস্যা হয় আমাকে দেখাবে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা হচ্ছে যে বোর্ড কোশ্চেন চিটাগাং বোর্ড 19-এর। সুতরাং আমরা ট্রাইটেশনের অংশটা শেষ হচ্ছে, আমি অনেকগুলো অঙ্ক করাইলাম এবং তার সাথে বোর্ড কোশ্চেনগুলো তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে আসলে কিভাবে বোর্ডে কোশ্চেন আসে। সেই সাথে সাথে তোমাদের একটা বোর্ড কোশ্চেন HW দিলাম, তোমরা চেষ্টা করবা বাসায় ভালোভাবে করার জন্য। এবং আমি বলছি যে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার ফেসবুকে বা তোমার যেখানে শেয়ার করি তার নিচে কমেন্ট, অথবা ইউটিউবের চ্যানেলের নিচেও কমেন্ট করা যায়, তুমি কমেন্ট করে আমাকে জানাবা। আর তার আগে, জানানোর আগে অবশ্যই একবার দেখলে অনেক সময় নাও বুঝতে পারো, ক্লাসটা 2বার বা 3বার রিপিট করবা, মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় বারবার শোনার চেষ্টা করবা। তারপরেও যদি না বুঝো সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবা। সো তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়নের প্রথম যে অংশ টাইট্রেশন, এই 9টা লেকচারের মাধ্যমে প্রথম অংশটা মোটামুটিভাবে শেষ হলো আশা করছি। সুতরাং লেকচারগুলো বারবার রিপিট করে আশা করি ভালো প্রস্তুতি হবে তোমাদের। সকলকে অসংখ্য ধন্যবাদ এই দীর্ঘ 9টা ক্লাসে আমার সাথে থাকার জন্য, এবং সকলের আবারও সুস্থতা এবং সবাই যাতে ভালো থাকো সেটা কামনা করছি। এবং আশা করি এই বিপদ থেকে আমরা সবাই দ্রুতই মুক্ত হব এবং স্বাভাবিক জীবনযাপন অচিরেই আমরা শুরু করতে পারবো, সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি।